আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেওয়া হবে না, হামাসের সাফ ঘোষণা। এদিকে ক্ষমা পেলেও রাজনীতি ছাড়বেন না নেতানিয়াহু। জানাবো শুধু রুপি আর রুপি। বাবরি মসজিদ নির্মাণের দান বাক্সে বিপুল অর্থ, চলছে গণনা। এরপরেই থাকবে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলে খুশি রাশিয়ার, নাখোশ ইউরোপ। অন্যদিকে পাকিস্তানের হামলায় 23 আফগান সেনা নিহত। সর্বশেষ জানাবো ইউক্রেনের আরও 2 অঞ্চল দখলের দাবি রাশিয়ার। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরিকল্পনার দ্বিতীয় পর্বের দিকে এগোতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল ও হামাস। তবে অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অনির্ধারিত ভূমিকা নিয়ে মতভেদ দেখা দিয়েছে দুপক্ষের মধ্যে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম রোববার 7 ডিসেম্বর বলেছেন, মার্কিন খসড়া প্রস্তাবটির জন্য অনেক ব্যাখ্যা প্রয়োজন। চলমান যুদ্ধবিরতির সময় অস্ত্র ব্যবহার বন্ধ রাখা নিয়ে আলোচনা করতে হামাস প্রস্তুত থাকলেও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী স্টাবিলাইজেশন ফোর্স নিরস্ত্রীকরণের দায়িত্ব নেওয়ার বিষয়টি তারা মেনে নেবে না। তার এই মন্তব্যটি এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের পর। নেতানিয়াহু বলেছেন, তিনি এই মাসের শেষে মার্কিন পরিকল্পনা অনুসারে শান্তি প্রক্রিয়ার নতুন পর্বে প্রবেশ করতে আলোচনা অংশগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তিনি বলেন, এই বৈঠকের মূল লক্ষ্য হবে গাজায় হামাসের শাসন শেষ করা এবং ছিটমহলটি নিরস্ত্রীকরণের জন্য প্রস্তাবিত পরিকল্পনায় থাকা তাদের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করা। এদিকে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের অস্ত্র স্থগিত বা সংরক্ষণের বিষয়ে নাইমের মন্তব্য, ইসরায়েলের পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি পূরণ করবে কিনা তা স্পষ্ট নয়। হামাসের ওই কর্মকর্তা বলেন, তার গোষ্ঠী প্রতিরোধের অধিকার ধরে রেখেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত প্রক্রিয়ার অংশ হিসাবে অস্ত্র সমর্পণ করা যেতে পারে, যেখানে সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি 5 থেকে 10 বছর স্থায়ী হতে পারে। গাজার জন্য যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা ফিলিস্তিনিদের স্বাধীনতার পথ খোলা রাখলেও নেতানিয়াহু দীর্ঘদিন ধরে তা প্রত্যাখ্যান করে আসছেন, এই বলে যে ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টি করা হামাসকে পুরস্কৃত করার শামিল। ক্ষমা পেলেও রাজনীতি ছাড়বেন না নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই। রোববার 7 ডিসেম্বর এক প্রতিবেদনে তার কাছে জানতে চান, ক্ষমা পেলে তিনি কি রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন? জবাবে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, না। গত মাসে নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। তার আইনজীবীরা যুক্তি দেন যে ঘন ঘন আদালতে হাজিরা দিতে হওয়ায় দেশ পরিচালনায় নেতানিয়াহুর সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে এবং তাই একটি ক্ষমা রাষ্ট্রের জন্য ভালো হবে। তবে ইসরায়েলের সাধারণ বিচার প্রক্রিয়া শেষ হয়ে রায় ঘোষণার পরই ক্ষমা দেওয়া হয়। কোনো চলমান মামলার মধ্যবর্তী সময়ে ক্ষমা দেওয়ার নজির নেই। ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এসব অভিযোগ বারবার অস্বীকার করেছেন। তার আইনজীবীরা বলেছেন, মামলাটি পুরোপুরি শেষ হলে নেতানিয়াহু খালাস পাবেন বলেই তাদের বিশ্বাস। এদিকে নেতানিয়াহুর আবেদন করার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্টকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা বিবেচনা করার আহ্বান জানান। বাবরি মসজিদ নির্মাণের দান বক্সে বিপুল অর্থ, চলছে গণনা। শুধু রুপি আর রুপি। এক এক করে রুপি ভর্তি ট্রাক এনে ঘরের মেঝেতে ঢালা হচ্ছে, এরপর চলছে তা গণনা। চারিদিকে গোল হয়ে বসে সেই রুপি গুনে চলেছেন। এর জন্য 30 জন মানুষকেও নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন
কবির। প্রস্তাবিত এই মসজিদ নির্মাণের জন্য এরই মধ্যে বিপুল অনুদানের অর্থ জমা হয়েছে। ইতিমধ্যেই বাবরি মসজিদের জন্য মুক্ত হস্তে দান করার আহ্বান জানিয়েছেন এই বিধায়ক। সেই লক্ষ্যে বাবরি মসজিদ ট্রাস্টের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট ও স্ক্যানার নিজের ফেসবুকে পোস্ট করে হুমায়ুন কবির লিখেছিলেন, যারা দান করতে চান নিচের যে কোনো মাধ্যমে দান পাঠাতে পারবেন, আল্লাহ আপনাদের দান কবুল করুন। এরপরই যে যার সাধ্যমতো অর্থ সাহায্য করতে থাকেন। শুধু অনলাইন বা ব্যাংকের অ্যাকাউন্টেই নয়, অর্থ সহায়তার জন্য দান বাক্স রাখা হয়েছিল। রবিবার হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে এক এক করে রুপি ভর্তি 11টি দান বাক্স খোলা হয়। ঘরের মেঝেতে ফেলে শুরু হয় গণনার কাজ। এজন্য 30 জন লোককেও যেমন নিয়োগ দেওয়া হয়, তেমনি গণনায় গতি আনতে রুপি গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। এদিকে শুধুমাত্র অনলাইনে অর্থাৎ ওই নির্দিষ্ট ব্যাংকের স্ক্যানার ব্যবহার করে 93 লাখ রুপি জমা পড়েছে বলে দাবি করেছেন হুমায়ুন কবির। আর দান বাক্সের রুপি তো রয়েছেই। নিজের ফেসবুকে রুপি গণনার দৃশ্য লাইভ করে দেখিয়েছেন হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্রের নতুন কৌশলে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া। একে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে মস্কো। মার্কিন কৌশলকে স্বাভাবিক হিসেবে নিতে নারাজ। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছি, তবে ইউরোপ নতুন মার্কিন কৌশলকে স্বাভাবিক হিসেবে নিতে নারাজ। 33 পৃষ্ঠার এই নথিতে ইউরোপকে সভ্যতার বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়াকে বড় ধরনের হুমকি হিসেবে দেখানো হয়নি। উল্টো বিদেশি প্রভাব মোকাবেলা, অভিবাসন কমানো এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ বিরোধী অবস্থানকে অগ্রাধিকার দিয়েছে কৌশলটি। ইইউ এর বিভিন্ন কর্মকর্তা ইতিমধ্যেই কৌশলটির ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এটি ক্রেমলিনের বক্তব্যের সঙ্গে আশঙ্কাজনকভাবে মিলে যায়। ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। নথিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইইউ বাধাগ্রস্ত করছে। রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনর্গঠনের মাধ্যমে ইউরোপীয় অর্থনীতিকে স্থিতিশীল করা সম্ভব বলেও দাবি করেছেন ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ইউরোপের অভ্যন্তরে বর্তমান ধারা প্রতিরোধে যুক্তরাষ্ট্রকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। পাকিস্তানের হামলায় 23 আফগান সেনা নিহত। পাকিস্তান সেনাদের গত দুদিনের হামলায় কমপক্ষে 23 আফগান তালেবান সেনা নিহত হয়েছেন। গতকাল রোববার 7 ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম দ্য নিউজ। বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সেনা নিহত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তারা বলেছে, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে। এরপর তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় 45 মিনিট ধরে চলে সেই গোলাগুলি। তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়, যার মধ্যে রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল। এই হামলায় আফগান তালেবান সেনাদের 3টি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের আরও 2 অঞ্চল দখলের দাবি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের আরও 2টি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। খার্কিভ ও দনেৎস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ 2টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রোববার 7 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাইডেড বোমা ও ড্রোন, কিনজাল মিসাইল ছুড়েছে সেনারা, ধ্বংস করেছে ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো। দনেৎস্কের দিমিত্র এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে। অপরদিকে গ্রিসিনো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ। প্রতিরক্ষা লাইনে লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় কমান্ড জানিয়েছে, পোক্রোভস্ক রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মির্নোরাত থেকে পিছু হটেছে রুশ সেনারা। খার্কিভের একটি বাঁধ ঘিরেও রুশ সেনারা আটকা পড়েছে বলে দাবি কিয়েভের।